হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই আজ দ্বিতীয় পর্ব। জি হুজুর। হুজুর গলা নামিয়ে বললেন, রাতে ঘুম ভাঙলে যদি দেখো অস্বাভাবিক লম্বা কিছু মানুষ নামাজে দাঁড়িয়েছে, তখন ভয় পাবা না। এরা ইনসান না, জিন। মানুষের বেশ ধরে আসে, মাজারে মাজারে নামাজ পড়ে। হুজুর খুব আরাম করে ভুনা খিচুড়ি খেলেন। খিচুড়ি খেতে খেতে বললেন, পায়ের আঙুল ফোটার বিষয়ে তুমি যা বলেছ তা ঠিক আছে। আমি কায়দা করে হাতের আঙুল ফোটাই, তবে শুরুতে পায়ের আঙুল ফুটতো। ভাত হাতে নিয়ে মিথ্যা বলবো না, 3 মাস ফুটছে, তারপর বন্ধ। আমার কথাকে বিশ্বাস করলা? জি হুজুর। আমার সাথে থেকে যাও, আমার সেবা করো, বিনিময়ে অনেক বাতেনি জিনিস তোমায় শিখাই দেব। পরী দেখেছো কখনো? জি না। আমি ইচ্ছা করলে পরীর সাথে মোহব্বতের ব্যবস্থা করে দিতে পারি, তবে জিন পরীদের কাছ থেকে দূরে থাকা ভালো। আল্লাহুমাল্লা ইনি আউজবিল্লা মিনাহে খুজবি আল খাবাইত। এর অর্থ কি? অর্থ হলো, হে আল্লাপাক, দুষ্ট পুরুষ জিন এবং দুষ্ট মহিলা জিনের অনিষ্ট থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি। পরী হলো মহিলা জিন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও বাড়তে লাগলো। আরামদায়ক আবহাওয়া। হুজুর এক মনে জিগির করতে লাগলেন। বৃষ্টির শব্দের সঙ্গে জিগিরের শব্দ মিলে অদ্ভুত এক পরিবেশের তৈরি হলো। রাত 3টা পর্যন্ত আমি হুজুরের সঙ্গে জিগির করলাম। হুজুর বললেন, জিগির তোমার কলবের ভিতর ঢুকাইয়া দিব। দিনরাত জিগির হতে থাকবে, তোমার নিজের কিছু করতে হবে না, বলো আলহামদুলিল্লাহ। আমি বললাম আলহামদুলিল্লাহ। হুজুর বললেন, তুমি আমার সঙ্গে থেকে যাও, দিনরাত 24 ঘন্টা থাকো, দেখবা কি তোমার দিব। আমি বললাম, হুজুর অনুমতি দিলে ফ্রিল্যান্স কাজ করব। সেটা আবার কি? সময় সুযোগ মতো মাজারের কাজ করব। হুজুরের পা টিপব, পার্ট টাইমের চাকরি, ফুল টাইম না। হুজুর উদাস গলায় বললেন, ঠিক আছে, তোমার বিবেচনা, জোর জবরদস্তি নাই। চেষ্টা করব রাতে এখানে থাকতে, দিনে পারবো না, কাজকর্ম আছে। কি কাজকর্ম? আমি জবাব দিলাম না। হুজুর উদাস হয়ে গেলেন। হুজুর বললেন, খারাপ কোনো কাজ কাম যদি করো, তাহলে কাজ শেষ হওয়া মাত্র পীর বাচ্চা বাবার সুপারিশ নিয়া আল্লাহ পাকের কাছে মাপ চাবা, মাপ পায়া যাবা। দেরি করে ক্ষমা চাইলে কিন্তু হবে না, সঙ্গে সঙ্গে মাফি মাংতে হবে। আমি বললাম, ভালো জিনিস শিখলাম হুজুর। এখন আপনার মোবাইলটা দেন, একটা টেলিফোন করব। এত রাতে কারে টেলিফোন করবা? আচ্ছা থাক, আমার বলার প্রয়োজন নাই। মানুষের সবকিছু জানতে চাওয়া ঠিক না, সবকিছু জানবেন শুধু আল্লাহ পাক। আমি ডিজি স্যারকে টেলিফোন করলাম। কয়েকবার রিং হতেই তিনি ধরলেন। আতঙ্কিত গলায় বললেন, কে? স্যার আমি হিমু। ওই যে আপনার কাছে দুটো শব্দ নিয়ে গিয়েছিলাম, ফুতুরি ও ভুতুরি। কি চাও? ভুতুরি বানানটা নিয়ে সমস্যায় পড়েছি। আমার মনে হয় একটা চন্দ্রবিন্দু থাকলেই চলবে, 2টা চন্দ্রবিন্দুতে বাড়াবাড়ি হয়ে যাবে। ডিজি স্যার লাইন কেটে দিলেন, তবে লাইন কাটার আগে চাপা গলায় বললেন, সান অফ এ বিচ। আমি ডিজি, বাংলা একাডেমি। বাংলা একাডেমি। আমি সচরাচর গালাগাল করি না, আমার রুচিতে বাধে। আমার গালাগালি স্টুপিডে সীমাবদ্ধ। তবে কিছুক্ষণ আগে হিমু নামধারী একজনকে সান অফ এ বিচ বলেছি। এই বদ আমার পিছনে লেগেছে। রাত বাজে 3টা 45। এত রাতে আমার ঘুম ভাঙিয়ে ভুতুরি বানান নিয়ে কথা বলে। এ চাচ্ছে কি বুঝতেই পারছি না। কোনো একটা বিশেষ মতলব নিয়ে এসে ঘুরছে। বাংলাদেশ ভর্তি হয়ে গেছে মতলববাজে। কে কোন মতলব নিয়ে ঘুরে বোঝার উপায় নেই। সব মতলববাজদের পিছনে 2-3টা মন্ত্রী মিনিস্টার থাকে, এটাই সমস্যা। আমার হটলাইনের টেলিফোন নাম্বার হিমু মতলববাজটাকে কে দিল? যে দিয়েছে সেও হিমুর সঙ্গে জড়িত। আমার পিছনে একটা চক্র কাজ করছে। চক্রের প্রধানটাকে? আমার পিএস দবির কি জড়িত? কম্পাসের কাঁটা তার দিকে ঘুরে। দবির অতি ভদ্র বিনয়ী ছেলে। ভদ্রতা এবং বিনয়ের ভিতরে শয়তান বসে থাকে। ভদ্রতা বিনয় ভালো মানুষই হলো শয়তানের। আমি ভোর হওয়ার জন্য অপেক্ষা করছি। ভোর হলেই দবিরকে টেলিফোন করব। অতি ভদ্রভাবে জিজ্ঞেস করব, হিমু নামের বদটাকে সে আমার গোপন নম্বর দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে তাহলে কেন দিল? হিমু এমন কে যে তাকে আমার গোপন নম্বর দিতে হবে? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এটা পরিষ্কার। কে করছে, কেন করছে, এটাই বুঝতে পারছি না। আমার প্রধান সমস্যা, আমি কাউকে না বলতে পারি না। সরকারি ছাত্রদলের একসময় বড় নেতা এসে পাণ্ডুলিপি জমা দিল। পাণ্ডুলিপির নাম বাংলার ঐতিহ্য চেপা শুটকির 100 রেসিপি। তাকে কষে চড় দেওয়া দরকার। তা না করে বললাম, একটা দেশের কালচারের অংশ রান্নাবান্না। পাণ্ডুলিপি এখন রিভিউয়ারদের কাছে পাঠিয়ে দিচ্ছি। সে বলে কি, রিভিউয়ার লাগবে না, মন্ত্রীর সুপারিশ আছে, মন্ত্রী মহোদয় আপনাকে টেলিফোন করবে।
আমি বললাম, অবশ্যই অবশ্যই, তবে আমাদেরও তো কিছু নিয়ম কানুন আছে। যেখানে 3 জন মন্ত্রীর সুপারিশ, সেখানে আবার নিয়ম কানুন কি? আমি আবারও বললাম, অবশ্যই অবশ্যই, নিন, পূর্ত মন্ত্রীর সঙ্গে কথা বলুন। আমাকে মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলতে হলো। এখন রাত প্রায় 4টা। হিমু বদমাইশটা যদি এখন বলে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলুন, আমাকে কথা বলতেই হবে। মন্ত্রী মহোদয়রা রাতে কম ঘুমান, তারা অদ্ভুত অদ্ভুত সময়ে কথা বলেন। আমি ফ্রিজ থেকে বোতল বের করে 1 গ্লাস ঠান্ডা পানি খেলাম। বারান্দায় বসে একটা সিগারেট শেষ করলাম। মন অস্থির হয়েছে। অস্থির অবস্থায় বিছানায় ঘুমোতে যাওয়া ঠিক না। অস্থির অবস্থায় ঘুমোতে যাওয়া মানুষ দুঃস্বপ্ন দেখে। সিগারেট খাওয়ার কারণেই কি জানি হচ্ছে, অস্থিরতা খানিকটা কমলো। বিছানায় গিয়েছি, চোখ লেগে এসেছে। আবার টেলিফোন। বদটাই কি আবার করছে? নম্বর সেভ করা নাই বলে বুঝতে পারছি না টেলিফোন ধরবো নাকি ধরবো না। কিছুক্ষণ কথা বলে তার মতলবটা ধরা যেতে পারে। স্যার, আমি হিমু, ভুতুড়ির হিমু। কি ব্যাপার? হুজুর জানতে চাচ্ছিলেন আমি এত রাতে কার সঙ্গে কথা বললাম। আপনার সঙ্গে কথা বলেছি শুনে খুশি হয়েছেন। আপনি ফজর রক্ত হয়ে গেছে, নামাজটা যেন আদায় করেন। আপনি কি হুজুরের সঙ্গে কথা বলবেন? আমি টেলিফোন বন্ধ করে বারান্দায় এসে বসলাম। সালমা ঘুম থেকে উঠে বলল, কি ব্যাপার? আমি বললাম, কোনো ব্যাপার না, চা করে দাও, চা খাবো। সালমা বলল, রাতে কোনো খারাপ স্বপ্ন টপ্ন দেখেছ? আমি বললাম, না। সালমা বলল, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, খুবই খারাপ। তুমি আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ। ছাদ থেকে মাটিতে পড়তে পড়তে আমার ঘুম ভেঙেছে। আমি বললাম, এটা খুবই ভালো স্বপ্ন। স্বপ্নে যা দেখা যায় তার উল্টোটা হয়, পতন মানে উত্থান। সকাল 7:30টায় আমি দবিরকে টেলিফোন করলাম। নানা কথার পরে জিজ্ঞেস করলাম সে হিমু নামের কাউকে আমার প্রাইভেট নম্বর দিয়েছে কিনা। দবির বলল, অসম্ভব, সে কি বলছে যে আমি দিয়েছি? আমি বললাম, না, সে সময় অসময়ে আমাকে টেলিফোন করে বিরক্ত করেছে। কাল রাত 3:45 একবার টেলিফোন করেছে, শেষটা তার একবার করেছে। দবির বলল, যে নম্বর থেকে টেলিফোন করেছি সেই নম্বর আমাকে দিন, আমি ব্যবস্থা নিচ্ছি। এই ছেলে কি সাংবাদিক? তা তো স্যার জানি না, আপনি বললে আমি খোঁজ নিতে পারি। আমি ইতস্তত করে বললাম, একাডেমিতে আমার বিরুদ্ধে কি কোনো কথাবার্তা হয়? দবির বলল, আপনার বিরুদ্ধে কি কথাবার্তা হবে? আপনি হচ্ছেন হার্ডকোর অনেস্ট। আমি বললাম, থ্যাংক ইউ। দবির বলল, তবে বাংলার ঐতিহ্য চাপা শুটকির 100 রেসিপি বইটি যে আপনি প্রেসে ছাপার জন্য পাঠিয়ে দিয়েছিলেন, এটা নিয়ে কথা হবে, পত্রপত্রিকায় লেখা হবে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। দবির বলল, চেপা শুটকির লেখক আরও একটা পাণ্ডুলিপি জমা দিয়েছে, রবীন্দ্রনাথ এবং গ্রাম বাংলার ভর্তাভাজি। সে 2টা বইয়ে রয়্যালিটির টাকা অ্যাডভান্স চায়। রয়্যালিটির টাকা পরিশোধ করার জন্য রেল এবং ধর্মমন্ত্রীর জোরালো সুপারিশও আছে। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা। আমার বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র প্রকাশিত হতে শুরু করেছে। বাংলা ভাষায় নতুন শব্দ, বাংলার ঐতিহ্য চাপা শুটকি, সব এক সুতোয় গাঁথা। এ মনিহার আমার নাহি সাজে। মন শান্ত করার জন্য কি করতে পারি কিছুই বুঝতে পারছি না। ফজরের নামাজ পড়ে ফেলবো নাকি? অনেকদিন নামাজ পড়া হয় না। অজু করে যায় নামাজে দাঁড়িয়েছি। সালমা অবাক হয়ে বলল, কি ব্যাপার? ব্যাপার কিছু না, নামাজ পড়তে দাঁড়িয়েছি। সালমা বলল, কেন? আমি বললাম, কেন মানে? মুসলমানের ছেলে নামাজ পড়বো না? কোনোদিন তো পড়তে দেখি না। আমার সামনে থেকে যাও, ঘ্যান ঘ্যান করবে না। সালমা বলল, ঘ্যান ঘ্যান কি করলাম? আমি বললাম, ঘ্যান ঘ্যান কি করেছো বুঝতে পারছো না? স্টুপিড মহিলা। আমাকে স্টুপিড বললে? যে স্টুপিড তাকে স্টুপিড বলবো না? তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হও। সালমা চলে গেল। আমার নামাজ পড়া হলো না। কারণটা অদ্ভুত। অনেক চেষ্টা করেও সূরা ফাতিহা মনে করতে পারলাম না। সব সূরা মনে পড়ছে, শুধু সূরা ফাতিহা মনে পড়ছে না। এর কোনো মানে হয়? সকালে নাস্তার টেবিলে বসে শুনলাম সালমা কিছুক্ষণ আগে সুটকেস নিয়ে বাপের বাড়ি চলে গেছে। এটা নতুন কিছু না, এর চেয়ে অনেক তুচ্ছ কারণে সালমা বাপের বাড়ি চলে গেছে। তাকে ফিরিয়ে আনতে অনেক কলকবজা নাড়তে হয়। একবার তার গাবদা পায়ে পর্যন্ত ধরেছি। টেলিফোন বাজছে, মনে হচ্ছে আমার শ্বশুর সাহেব টেলিফোন করেছেন। সাধারণত সালমা তার বাড়িতে উপস্থিত হওয়া মাত্র তিনি টেলিফোন করেন। গলা কঠিন করে বলেন, বাবা, তোমার কাছ থেকে এই ব্যবহার আশা করা যায় না। তুমি ঢাকা শহরের কোনো রিক্সা চালক না, তুমি বাংলা একাডেমির ডিজি, তোমার একটা পজিশন আছে। আমি টেলিফোন ধরে হ্যারো বলতেই উপাস থেকে হিমু বলল, ভুতুরি বিষয়টা নিয়ে শেষ একটা কথা বলবো, আর বিরক্ত করব না। চন্দ্রবিন্দু কটা রাখবেন তা আপনার উপর ছেড়ে দিচ্ছি। যদি মনে হয় 3টা চন্দ্রবিন্দু দেবেন তাও দিতে পারেন, শুনতে খারাপ লাগবে না। ভুতুরি।
আমি ভাবলাম বলি, চুপ থাক শালা। নিজেকে শেষ মুহূর্তে সামলালাম, কিছুই বললাম না। আমি ঢাকা শহরের কোনো রিক্সা চালক না, আমি বাংলা একাডেমির ডিজি। আমার একটা পজিশন আছে। মাইকেল অ্যাঞ্জেলো বলেছেন, মেয়েদের সবচেয়ে সুন্দর দেখায় তাদের কেঁদে ফেলার আগ মুহূর্তে। মাইকেল অ্যাঞ্জেলোর কথা সত্যি হতে পারে। মাজেদা খালার বসার ঘরের সোফায় রোগা পাতলা এক তরুণী বসে আছে। সে হালকা সবুজ রঙের শাড়ি পরেছে। শাড়ির সবুজ রং ছায়া ফেলছে মেয়েটির মুখে। সবুজ আভায় তার চেহারা খানিকটা করুণ হয়েছে। সে মাথা নিচু করে বসে আছে। তার চোখের পাতা যেভাবে কাঁপছে তাতে বোঝাই যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই সে কাঁদবে। তাকে অপরূপ দেখাচ্ছে। মাইকেল অ্যাঞ্জেলো এই মেয়েকে দেখলে বাটালি দিয়ে পাথর কাটা শুরু করতেন। যে ভঙ্গিতে মেয়েটি বসে আছে তিনি সেই ভঙ্গি হয়তো সামান্য পাল্টাতেন, তাতে মেয়েটির মুখ ভালোভাবে দেখা যায়। এখন মেয়েটির মুখ ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি তার কেঁদে ফেলার দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছি। সে চোখ তুলে আমাকে দেখে তার কান্না সামলে ফেলল। কিছু কিছু মেয়ে দ্রুত কান্না সামলাতে পারে, এ মনে হয় সেই দল। আমি মেয়েটিকে পাশ কাটিয়ে রান্নাঘরে ঢুকলাম। মাজেদা খালা রান্নাঘরের টুলে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে তিনিও কিছুক্ষণের মধ্যে কাঁদবেন। তবে তাকে রূপবতী দেখাচ্ছে না, বরং কদাকার লাগছে। কেঁদে ফেলার আগে সব মেয়েকে রূপবতী মনে হয়, এই তথ্য ঠিক না। খালা, সমস্যা কি? এই বাড়িতে সমস্যা তো একটাই, তোর খালু। অপরিচিত এক মেয়ের সামনে তোর খালু আমাকে কুত্তি ডেকেছে। আমি বললাম, বাংলায় কুত্তি বলেছে নাকি ইংরেজিতে বলেছে? বাংলায় কুত্তি ভয়ঙ্কর গালি, ইংরেজিতে বিষ তেমন গালি না। বাংলার গু শব্দ ভদ্র সমাজে উচ্চারণ করা যায় না, কিন্তু ইংরেজিতে শিট কথায় কথায় বলা যায়। খালা মনে হয় অনেকক্ষণ কান্না ধরে রেখেছিলেন, আর পারলেন না, শব্দ করে কাঁদতে লাগলেন। শোবার ঘর থেকে খালু ইংরেজিতে হুঙ্কার দিলেন, কঠিন হুঙ্কার। কঠিন গলায় বললেন, গেট লস্ট। হুঙ্কার বাংলায় অনুবাদ করলে হয় হারিয়ে যাও। গেট লস্ট হলো গালি, আর হারিয়ে যাও হলো বেদনার্ত দীর্ঘ নিঃশ্বাস। ভাষায় ঝামেলা আছে, বাংলা একাডেমির ডিজি সাহেবের সঙ্গে কথা বলতে হবে। মাজেদা খালা নিজেকে খানিকটা সামলে নিয়ে বললেন, তোর খালুকে কি তুই বলে আসতে পারবি যে আমি তার সঙ্গে আর বাস করব না? আমি বললাম, তোমাকে কিছু বলে আসতে হবে না, তুমি কথাবার্তা যথেষ্ট উঁচু গলায় বলছো। খালু শোবার ঘর থেকে তা পরিষ্কার শুনতে পাচ্ছে, আশেপাশের অ্যাপার্টমেন্টের লোকজনও শুনছে। তারপরও তুই বলে আয়। ঘটনার সূত্রপাত কিভাবে হলো? তোর খালুকে জিজ্ঞেস কর কিভাবে হলো। সোফায় বসে যে মেয়ে কাঁদার চেষ্টা করছে সে কে? আমার এক বান্ধবীর মেয়ে, আর্কিটেক্ট, ডিজাইনে গোল্ড মেডেল পাওয়া মেয়ে। হেজিপেজি কেউ না। আমি বললাম, গোল্ড মেডেলিস্ট কাঁদার চেষ্টা করছে কেন? তোর খালু সুপার ট্যালেন্টেড এই মেয়েকে পেতনি বলেছে। পেতনিটাকে বিদায় করো, তাকে কোনো একটা বাঁশ গাছে পা ঝুলিয়ে বসে থাকতে বলো। আমি বললাম, ঘটনা যথেষ্ট জটিল বলে মনে হচ্ছে, তুমি কড়া করে চা বানাও, চা খেয়ে মাথা ঠান্ডা করি, তারপর অ্যাকশন। চা বানাচ্ছি, তুই তোর খালুকে বলে আয় আমি তার সঙ্গে আর এক ছাদের নিচে বাস করব না। আমি খালু সাহেবের শোবার ঘরের দিকে রওনা দিলাম। ছুটির দিনে সকালে মাজেদা খালার বাড়িতে আসাটা বোকামি হয়েছে। খালা খালুর সব ঝগড়া ছুটির দিনের সকালে শুরু হয়, দুপুরের দিকে শেষ হয়। দুপুরে খালু সাহেব দুটো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমান, তবে আজ মনে হয় ঘুমাবেন না, কিংবা বাসায় ঘুমের ট্যাবলেটও নেই। খালু সাহেব ইজি চেয়ারে আধা শোয়া হয়ে বসে আছেন। তার ঠোঁটে পাইপ, ছুটির দিনে তিনি পাইপ টানেন। কোলের উপর ওরহান পামুকের বই, মাই নেম ইজ রেড। খালু সাহেবের চেহারা শান্ত, ঝড়ের কোনো চিহ্নই নেই। তিনি আমাকে দেখে মিষ্টি গলায় বললেন, কেমন আছো হিমু? আমি মোটামুটি ঘাবড়ে গেলাম। গত 10 বছরে খালু এমন গলায় কেমন আছো হিমু জিজ্ঞেস করেনি। আমি তার কাছে কীট পতঙ্গের কাছাকাছি, আমার ভালো থাকা না থাকায় তার কিচ্ছু যায় আসে না। খালু সাহেবের মধুর ব্যবহারে হকচকিয়ে গিয়ে বিনীত গলায় বললাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খালু সাহেব বললেন, আমি ভালো আছি, ব্রিলিয়ান্ট একটা উপন্যাস পড়ছি, ওরহান পামুকের। বাংলাদেশের ঔপন্যাসিকেরা কিসব অখাদ্য লেখে, তাদের উচিত ওরহান সাহেবের পায়ের কাছে বসে থাকা। আমি ওই ভদ্রলোকের কিছুই পড়িনি। তারপরেও বললাম, অবশ্যই, শুধু পায়ের কাছে বসে থাকলে হবে না, মাঝে মাঝে পা চাটতেও হবে। খালু সাহেব বললেন, বসার ঘরের সোফায় সবুজ শাড়ি পরা মেয়েটি কি এখনো আছে না চলে গেছে? এখনো আছে। কাঁদছে নাকি? না, তবে কাঁদবে করছে। খালু সাহেব বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বললেন, এই একটি মেয়েকে আমি পেতনি ডেকেছি, যার জন্য আমি লজ্জিত। তুমি তাকে বলে দিও যে আই অ্যাপোলোজাইজ।
উপন্যাসে একটা জায়গায় পেত্নির বর্ণনা পড়েছিলাম, সেই থেকে পেত্নি মাথায় ঘুরছিল। উত্তেজনায় মুহূর্তে মুখ থেকে পেত্নি বের হয়েছে। আচ্ছন্ন অবস্থায় ছিলাম। আমি বললাম, খুবই স্বাভাবিক, মহান লেখা মানুষকে আচ্ছন্ন করবেই। খালাকেও নিশ্চয়ই এই কারণে বীজ রেখেছেন। পামুক সাহেবের বইয়ে মহিলা কুকুরের বর্ণনা পড়েছেন। সব দোষ ওরহান পামুক সাহেবের। খালু সাহেব শান্ত গলায় বললেন, তোমার খালাকে আমি মন থেকেই বীজ বলেছি, বাইরের প্রভাবমুক্ত উচ্চারণ। ও আচ্ছা, তুমি তোমার খালাকে গিয়ে বলো সে যেন চলে যায়, আমি এই বীজের মুখ আর দেখতে চাই না। আপনাদের দুজনের মধ্যে তাহলে আন্ডারস্ট্যান্ডিং হয়েই গেছে। খালা বলছেন তিনি আপনার সঙ্গে একই ছাদের নিচে আর বাস করবেন না। সে মুখে বলেছে আসলে যাবে না, নানান যন্ত্রণা করে আমাকে পাগল বানিয়ে পাবনার পাগলা গারদে পাঠাবে। আমি বললাম, ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে একটু কি বলবেন? খালু সাহেব বললেন, আমি একটা বই পড়ছি, যথেষ্ট আনন্দ নিয়ে পড়ছি। এখন ঘটনার সূত্রপাত কিংবা মূত্রপাত কিছুই বলবো না। তুমি তোমার খালাকে এবং পেতনিটাকে নিয়ে আধা ঘন্টার মধ্যে বাড়ি ছাড়বে। যদি সম্ভব হয় আমাকে এক কাপ চা বানিয়ে দাও, তুমি নিজে বানাবে, বীজটাকে বলবে না। সব বড় বড় ম্যাজিকের কৌশল যেমন সহজ হয়, বড় বড় ঝগড়ার কারণ হয় তুচ্ছ। শেষ পর্যন্ত খালু সাহেবের মুখ থেকেই কারণটা জানা গেল। তিনি চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, চা তুমি বানিয়েছ? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। খালু সাহেব বললেন, চুমুক দিয়েই বুঝেছি, এই গুড ফর নাথিং মহিলা চাও বানাতে পারে না, সে শুধু পারে ঝামেলা বাড়াতে। আমার বন্ধুর ছেলে এসেছে হার্ভার্ড পিএইচডি। তোমার খালা ব্যস্ত হয়ে পড়েছে তাকে বিয়ে দেবে। মেয়ে একটা জোগাড় করেছে, তুতুরি ফুতুরি কি যেন নাম। সোফায় যে মেয়ে বসে আছে সে নাকি? হ্যাঁ সে। আজ সকালে কি হয়েছে শোনো। আরাম করে বই পড়তে বসেছি, ওই মেয়ে গস ফিতা নিয়ে দেয়াল মাপামাপি শুরু করেছে। আমি শান্ত গলায় বললাম, কি করছো? সে বলল, দেয়াল মাপছি। আমি বললাম, দেয়াল মাপছো তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন হঠাৎ দেয়াল মাপার প্রয়োজন পড়লো কেন? সব দেয়াল ভেঙে নতুন ইন্টেরিয়র হবে, ঘরে আলো বাতাস খেলবে। আমি বললাম, আমার আলো বাতাসের দরকার নেই, তোমার যদি দরকার হয় তুমি বাঁশ গাছে চড়ে বসে থাকো, পেতনি কোথাকার। খালু সাহেব বইয়ে মন দিলেন। বইয়ে খুব ইন্টারেস্টিং কিছু নিশ্চয়ই পেয়েছে। নিজের মনেই বললেন, ওহ গড। খালা এক বস্ত্রে গৃহত্যাগ করলেন। আমরা তিনজন রাস্তায় নেমে এলাম। ঘর থেকে বের হওয়ার আগে খালা শোবার ঘরে ঢুকলেন। খালু সাহেবকে বললেন, এই যে যাচ্ছি, আর কিন্তু এই বাড়িতে ঢুকবো না, আমার বাবার কসম, আমার মার কসম। খালু সাহেব বই থেকে চোখ না তুলেই বললেন, শুনে আনন্দ পেলাম, গো টু হেল। বাড়ির গেট থেকে বের হয়ে আমরা এখন ফুটপাতে। প্রবল উত্তেজনার কারণে খালা স্যান্ডেল না পরে খালি পায়ে বের হয়ে এসেছেন, এবং এই মুহূর্তে তিনি ভয়ঙ্কর কোনো নোংরা জিনিসে পা দিয়ে দাঁড়িয়ে আছেন। খালা কাঁদো কাঁদো গলায় বললেন, ও হিমু, কিসে পাড়া দিলাম? আমি বললাম, মনুষ্য বর্জ্যে পা দিয়ে দাঁড়িয়ে আছো। মনুষ্য বর্জ্য আবার কি? সহজ বাংলায় গু। খালা কুকু জাতীয় শব্দ করলেন। তুতুরি খিলখিল করে হেসে পড়ল। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম এই মেয়ের হাসির সঙ্গে মধুর বিষাদ। রবীন্দ্রনাথের ভাষায় কাহারো হাসি ছুরির মতো কাটে, কাহারো হাসি অশ্রু জলের মতো। হিমু না হয়ে অন্য যে কেউ হলে আমি এই মেয়ের প্রেমে পড়ে যেতাম। হিমু হয়ে পড়েছি বিপদে, প্রেমে পড়া যাচ্ছে না। খালা বললেন, দাঁড়িয়ে মজা দেখছিস নাকি? পা ধোয়ার ব্যবস্থা কর, সাবান আন, পানি আন। সাধারণ সাবানে হবে না, কার্বলিক সাবান আন, সারা শরীর ঘিন ঘিন করছে, গোসল করব। ফুটপাতে তোমাকে গোসল করাবো কিভাবে? গাধা কথা বলিস না, ব্যবস্থা কর। খালা আবার আত্মচিৎকার করলেন। তিনি একটু পিছনে ঘুরতে চেয়েছিলেন, নিষিদ্ধ বস্তু তার পায়ে লেগেও আছে। তিনি চোখ মুখ কুচকে বললেন, কোন হারামজাদা ফুটপাতে হাগে? মানব প্রকৃতির সাধারণ নিয়ম হলো অন্যের দুর্দশা দেখে আনন্দ পাওয়া। খালাকে ঘিরে ছোটখাটো ভিড় হয়েছে, নানান মন্তব্য শোনা যাচ্ছে। একজন হাসি মুখে বলল, সিস্টার, গুইয়ে পাড়া দিয়ে খাড়ায় আছেন কেন, সরে দাঁড়ান। খালা প্রশ্নকর্তার দিকে অগ্নিদৃষ্টি ফেলে আমাকে বললেন, দাঁড়ায় মজা দেখছিস কেন, সাবান পানি নিয়ে আসতে বললাম না? আমি বললাম, পকেটে একটা ছেঁড়া 2 টাকার নোটও নেই। তুতুরি বলল, আমার কাছে টাকা আছে, চলুন যাই। আমরা রাস্তা পার হলাম। আশেপাশে কোনো দোকান দেখতে পাচ্ছি না। একজন চাওয়ালাকে দেখা গেল চা বিক্রি করছে। গরম চা দিয়ে পা ধোয়া কি ঠিক হবে কিনা বুঝতে পারছি না। আমি তুতুরিকে বললাম, সবচেয়ে ভালো হয় খালাকে ফেলে আমরা দুজন দুদিকে চলে যাই। তুতুরি বিস্মিত গলায় বলল, কেন? আমি বললাম, খালা 15-20 মিনিট আমাদের জন্য অপেক্ষা করবে, আমাদের ফিরতে না দেখে বাধ্য হয়ে নিজের অ্যাপার্টমেন্টে ফিরবে।
খালা খালুর মিলন হবে, এই মিলনের নাম মধুর মিলন না, গু মিলন। আপনি তো অদ্ভুত মানুষ, তবে আপনার কথা সত্যি হওয়ার সম্ভাবনা আছে। চলুন দুজন দুদিকে চলে যাই। যাওয়ার আগে তোমার পক্ষে কি সম্ভব আমাকে 1 কাপ গরম চা খাওয়ানো? চাওয়ালাকে দেখে চা খেতে ইচ্ছে করছে। তুতুরি ভুরুকুচকে বলল, আমাকে হঠাৎ তুমি তুমি করে বলছেন কেন? আমি বললাম, 7 কদম পাশাপাশি হাঁটলে বন্ধুত্ব হয়, আমরা 100 কদম হেঁটে ফেলেছি। আমাকে দয়া করে আপনি করে বলবেন, চা খেতে আপনার কত লাগবে? 5 টাকা লাগবে। চায়ের সঙ্গে একটা টোস্ট বিস্কুট খাবো, একটা কলা খাবো। টোস্ট বিস্কুটের দাম 2 টাকা, কলা 2 টাকা, সব মিলিয়ে 9 টাকা। সকালে নাস্তা না খেয়ে বের হয়েছি। তুতুরি বলল, আমার কাছে ভাঙতি 9 টাকা নেই, একটা 1000 টাকার নোট আছে। আমি বললাম, 9 টাকার জন্য কেউ 1000 টাকার নোট ভাঙাবে সেরকম মনে হয় না, তারপরও চেষ্টা করা যেতে পারে। আপনার কি চা খেতেই হবে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তুতুরি অবাক হয়ে আমাকে দেখছে। আমি বললাম, 1 প্যাকেট সিগারেট কিনে দিলে 1000 টাকার ভাঙতি পাওয়া যাবে। তুতুরি বিস্মিত গলায় বলল, সিগারেটও কিনে দেব? আমাকে না, আমার বসকে। আমার বস হলো পীর বাচ্চা বাবা মাজারের খাদেম। আপনি মাজারে কাজ করেন? জি, হুজুরের পা দাবাই, মাজারে ঝাড়পোছ দিয়ে পরিষ্কার করি, সন্ধ্যাবেলা মোমবাতি আগরবাতি জ্বালাই। ভালো কথা, আপনি কি আমাদের মাজারের জন্য সুন্দর একটা ডিজাইন করে দিতে পারেন? এমন একটা ডিজাইন হবে যেন মাজারে ঢোকা মাত্রই আধ্যাত্মিক ভাব মনে হয়, মন উদাস হয়, সৃষ্টির অসীম রহস্য অনুভবে মন বিষণ্ণ হবে। তুতুরি অবাক হয়ে বলল, আমি পীর বাচ্চা বাবা মাজারের ডিজাইন করব? আমি বললাম, আপনার আর্কিটেক্টরা যদি পেট্রোল পাম্পের ডিজাইন করতে পারেন, মাজারের ডিজাইন করতে অসুবিধা কি? পৃথিবীর বিখ্যাত আর্কিটেক্টরাও মাজারের ডিজাইন করেছে। তুতুরি চোখ শুরু করে বলল, কয়েকজনের নাম বলুন। আমি বললাম, ঈশা আফেন্দি। তুতুরি বলল, আমি আর্কিটেকচারের ছাত্রী, ঈশা আফেন্দির নাম এই প্রথম শুনলাম। আমি বললাম, তাজমহল সম্রাট শাহজাহানের স্ত্রীর মাজার ছাড়া আর কিছুই না। তাজমহলের ডিজাইন করেন ঈশা আফেন্দি, তিনি সম্রাটের চোখ এড়িয়ে গম্বুজে তার নাম লিখে গেছেন। তুতুরি বললেন, এই তথ্য আমি জানতাম না। আমি বললাম, অটোম্যান সাম্রাজ্যের একজন আর্কিটেক্ট ছিলেন, তার নাম সিনান, এই নাম তো আপনার জানার কথা। হ্যাঁ জানি, ওনার ডিজাইন আমাদের পাঠ্য। সিনান অনেক মাজারের ডিজাইন করেছে। এখন বলুন, আপনি কি আমাদের মাজারের ডিজাইন করে দেবেন? তুতুরি বলল, আসুন, আপনাকে চা খাওয়াচ্ছি, সিগারেটও কিনে দিচ্ছি। সত্যি কি আপনি মাজারে কাজ করেন? আমি কি আপনার মোবাইল নাম্বার পেতে পারি? আমার কোনো মোবাইল ফোন নেই, আমার হুজুরের নাম্বারটা রেখে দিন, হুজুরের নাম্বারে টেলিফোন করলেই আমাকে পাবেন। নম্বর দিব? তুতুরি শান্ত গলায় বলল, দিন। আমি চা খাচ্ছি। তুতুরি আমার দিকে তাকিয়ে আছে, তার চোখে বিস্ময় এবং বিরক্তি। বিরক্তির কারণ বুঝতে পারছি, বিস্ময়ের কারণ কিছু বুঝতে পারছি না। আমি বললাম, চলুন আপনাকে মাজার শরীফ দেখিয়ে নিয়ে আসি। বিশেষ কোনো ডিজাইন আগে আশপাশে স্থাপত্য দেখতে হয়। তুতুরি বলল, দয়া করে আমাকে উপদেশ দেবেন না। আমি বললাম, যারা উপদেশ নিতে পছন্দ করে না তারা উপদেশ দিতে পছন্দ করে, আপনি বরং আমাকে একটা উপদেশ দিন। তুতুরি কঠিন মুখ করে বলল, উপদেশ চাচ্ছেন, উপদেশ দিচ্ছি। কোনো মেয়ে আপনাকে চা খাওয়াচ্ছে, তা থেকে ভেবে বসবেন না সে আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। মেয়েরা এত সহজে প্রেমে পড়ে না। আমি বললাম, আমি এরকম ভাবছি না, তাছাড়া খালি পায়ে যেসব ছেলে হাঁটে কোনো মেয়ে তাদের প্রেমে পড়ে না। তুতুরি অবাক হয়ে বলল, আপনি খালি পায়ে হাঁটেন নাকি? আশ্চর্য তো, আসলেই তো তাই, আমি তো আগে লক্ষ্য করলাম না। খালি পায়ে হাঁটেন কেন? জুতা নেই, এই কারণে খালি পা? তুতুরি চোখ পিট পিট করছে, দ্রুত কিছু ভাবছে। কি ভাবছে অনুমান করতে পারছি না। সে কি আমাকে একজোড়া জুতো কিনে দিতে যাচ্ছে? আমি চায়ের কাপ নিয়েই দ্রুত স্থান ত্যাগ করলাম। তুতুরির কাছ থেকেও বিদায় নিলাম না। আমার ধারণা তুতুরি এখন রাগে কিরিমিরি করছে। আমি তুতুরি। আমি এই মুহূর্তে একটা 32.5 ভাজা দোকানের সামনে দাঁড়িয়ে আছি। দোকানে সবই পাওয়া যায়, চা বিক্রি হচ্ছে, বিস্কুট কলা বিক্রি হচ্ছে, পান সিগারেট বিক্রি হচ্ছে, বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে। আমার সামনে হিমু নামের একজন চায়ে টোস্ট ডুবিয়ে বিস্কিট খাচ্ছে। চায়ে চুমুক দেওয়ার আগে সে কপ কপ করে বড় একটা সাগর কলা নিমিষেই খেয়ে ফেলছে। চা, টোস্ট, বিস্কুট, কলা সব আমিই তাকে কিনে দিয়েছি। 1 প্যাকেট ব্যানসন অ্যান্ড হেজেস সিগারেট তার জন্য কিনেছি। এই সিগারেট সে নিয়েছে তার বসের জন্য। এই বস নাকি পীর বাচ্চা বাবা নামের এক মাজারের খাদেম। হিমু সেই খাদেমের খিদমতগার, সহজ বাংলায় চাকর। বিষয়টা আমার কাছে যথেষ্ট খটমটে মনে হচ্ছে। আমি প্রায় নিশ্চিত হিমু আমার সঙ্গে চালবাজি করেছে।
পুরুষদের জিনে নিশ্চয়ই চালবাজি বিষয়টা প্রকৃতি ঢুকিয়ে দিয়েছে। প্রাণী জগতে নারী প্রাণীদের ভোলানো করে, নাচানাচি করে, ফোরম্যান নামের সুঘ্রাণ বের করে, নানান বর্ণের শরীর পাল্টায়। মানুষের প্রকৃতি দত্ত এই সুবিধাগুলো নেই বলে সে চালবাজি করে মেয়েদের ভোলাতে চায়। তাদের প্রধান চেষ্টা থাকে আশেপাশে তরুণীদের ভুলিয়ে এবং চমকে দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করা। হিমু তাই করছে। প্রথম সুযোগেই সে আমাকে তুমি ডাকা শুরু করলো। আমি তাকে আপনিতে ফিরিয়ে দিয়েছি। স্থাপত্যবিদ্যার কিছু জ্ঞান দিয়ে শুরুতে সে আমাকে খানিকটা চমকে দিয়েছে। সেই চমক এখন আর আমার মধ্যে নেই। এখন আমি নিশ্চিত স্থাপত্যবিদ্যার বিষয়ে তার কোনো জ্ঞানই নেই। সে নিশ্চয়ই তার মাজেদা খালার কাছ থেকে আমার কথা শুনেছে। শোনার কথা, কারণ এই বুদ্ধিহীনা রমণীর স্বভাব হচ্ছে বকবক করা। মহিলা আগ বাড়িয়ে অবশ্যই হিমুকে নানান গল্প করেছে। হিমু ইন্টারনেট ঘেটে কিছু তথ্য জেনে এসেছে আমাকে চমকে দেওয়ার জন্য। ইন্টারনেটের কল্যাণে মূর্খরাও এখন সব জানতার মতো কথা বলে। স্থপতি সিনানের কথা গাধা হিমুর জানার কথা না। সে মাজারের খাদেমের সেবায়েত এই তথ্য আমাকে দিয়েছে চমকানোর জন্য। সে আমাকে মাজারের একটা ডিজাইন করতে বলবে, এটা সে আগেই ঠিক করে রেখেছে। আমি কিছুটা হলেও তার ফাঁদে পা দিয়েছি, কারণ সে মাজারের চাকরি করে এটা বিশ্বাস করেছি। বোকা মেয়েরাই এইভাবে ফাঁদে পড়ে এবং একসময় ফাঁদ থেকে বের হতে পারে না। আমার কলেজ জীবনের এক ঘনিষ্ঠ বান্ধবী শর্মিলা এমন একজনের ফাঁদে পড়েছিলেন। যিনি ফাঁদ পেতেছিলেন তিনি আমাদের অঙ্ক স্যার জহির খন্দকার। জহির খন্দকার সুপুরুষ ছিলেন না, কিন্তু সুকথক ছিলেন। অঙ্ক ভালো শেখাতেন, অঙ্কের সঙ্গে অদ্ভুত অদ্ভুত গল্প করতেন। তার গ্রামের বাড়ির পুকুরে নাকি একটা মাছ আছে, সেই মাছের মুখ দেখতে অবিকল মানুষের মতো। স্যার বললেন, তোমরা কেউ দেখতে আগ্রহী হলে আমার সঙ্গে যেতে পারো। আমরা সবাই বললাম, স্যার দেখতে চাই। মুখে বলা পর্যন্তই। স্যারের বাড়ি বরিশালের এক গ্রামে। সেখানে গিয়ে মানুষের মতো মাছ দেখা। শর্মিলা আলাদাভাবে স্যারের সঙ্গে যোগাযোগ করলো এবং কাউকে কিছু না জানিয়ে মানুষের মতো মাছ দেখতে গেল। সে 7-8 দিন স্যারের সঙ্গে থেকে ফিরে এলো। তারপরই ইন্টারনেটে তার যৌনকর্মের ভিডিও চলে এলো। ভিডিওতে তার পুরুষ সঙ্গী যে জহির স্যার তা বোঝা যায় না, কারণ পুরুষ সঙ্গী সচেতনভাবে অন্ধকারে নিজের চেহারা আড়াল করেছিল। শর্মিলা 2 ফাইল ডরকিমাক খেয়ে আত্মহত্যা করেছে। 2 ফাইলের কথা আমি জানি, কারণ ডরমিকাম কেনার সময় আমি তার সঙ্গে ছিলাম। রাতে ঘুম হয় না বলে এতগুলো ডরমিকাম সে কিনেছিল। স্যারের সঙ্গে তার কি হয়েছিল শর্মিলা সবই আমাকে জানিয়েছিল। স্যারের এক বন্ধুও যুক্ত ছিল। সেই বন্ধুর চোখ কটা এবং থুতনিতে একটা দাগ। বন্ধুর নাম পরিমল, এবং তার বন্ধু পরিমল নিশ্চয়ই আরও অনেক বেকুব মেয়েকে মানুষের মতো দেখতে সেই অদ্ভুত মাছ দেখিয়েছে। তিনি একটা কোচিং সেন্টারও শুরু করেছেন। কোচিং সেন্টারের নাম ম্যাথ হাউস। ম্যাথ হাউসে সংখ্যাই বেশি, স্যারের জন্য সুবিধাই হয়েছে। কোচিং সেন্টারে আমি একদিন জহির স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি অত্যন্ত ভালো ব্যবহার করলেন। শর্মিলার মৃত্যু সংবাদ শুনে ব্যথিত গলায় বললেন, আহারে, কিভাবে মারা গেল? ঘুমের ওষুধ খেয়ে মারা গেছে শুনে তিনি হতাশ গলায় বললেন, মেয়েগুলো এত বোকা কেন? মৃত্যু কোনো সলিউশন হলো? লাইফকে ফেস করতে হয়। আমি বললাম, স্যার, শর্মিলার খুব ইচ্ছা ছিল আপনার গ্রামের বাড়ির পুকুরের মাছটা দেখতে, যেটার মুখ দেখতে মানুষের মতো। স্যার বললেন, এই শখ ছিল, জানতাম না তো, জানলে নিয়ে যেতাম। আমি বললাম, আমাকে কি নিয়ে যাবেন স্যার? আমারও খুব শখ, আমি বন্ধুর হয়ে তার শখ মিটাবো। স্যার বললেন, সত্যি যেতে চাও? আমি বললাম, অবশ্যই, তবে গোপনে যাব স্যার, জানাজানি যেন না হয়। আমাদের দেশে মানুষ তো খারাপ, আপনার সঙ্গে যাচ্ছি, শিক্ষক পিতৃতুল্য, তারপরও নানান কথা উঠবে। স্যার বললেন, তোমার টেলিফোন নম্বর রেখে যাও, ব্যবস্থা করতে পারলে খবর দেব। কোচিং সেন্টার নিয়ে এমন ঝাঁপি করাই সমস্যা, কষ্ট করে একটু সময় বের করবেন স্যার, প্লিজ। স্যার বললেন, একটা কাজ করা যায়, বাই রোডে বরিশাল যাওয়া যায়। একটা রিকন্ডিশন গাড়ি কিনেছি, সকাল সকাল রওনা দিলে রাত 8টা 8:30 দিকে পৌঁছে যাব। এক রাত থেকে পরের দিন চলে এলাম, ঠিক আছে? ওই বাড়িতে আমার মা থাকেন, তুমি রাতে মার কাছে ঘুমালে। আমি বললাম, এক রাত কেন, আমি কয়েক রাত থাকবো। কতদিন গ্রামে যাই না। বরিশাল হচ্ছে জীবনানন্দ দাশের প্রিয় ভূমি, ভাবতেই কেমন লাগছে। স্যার বললেন, তোমরা শহরের মেয়েরা গ্রাম থেকে দূরে সরে গেছো, এটা একটা আফসোস। গ্রামে যেতে হয়, ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড। আমার এক বন্ধু আছে, নাম পরিমল, একটা কোচিং সেন্টারে অঙ্ক পড়ায়। 15 দিনে সে একবার গ্রামে যাবেই। আমি বললাম, হাউ সুইট। স্যার বললেন, পরিমল ট্যালেন্টেড ছেলে। বাংলা একাডেমি থেকে তার বই বের হচ্ছে, বাংলার ঐতিহ্য সিরিজের বই,
একটা কম্পোজ চলছে, সে পূরব দেখছে, আরেকটার পাণ্ডুলিপিও জমা পড়েছে। বলেন কি স্যার? তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেব, কথা বললে তোমারও ভালো লাগবে। তার মাথায় নতুন আইডিয়া এসেছে, ঢাকার মাজার এই নিয়ে বই লিখছে। তার ইচ্ছা মুনতাসির মামুন সাহেবের সঙ্গে কোলাবোরেশনের একটা বই করা। মামুন সাহেব রাজি হচ্ছেন না কেন? নিজেকে বিরাট ইন্টেলেকচুয়াল ভাবেন তো, এই জন্যই রাজি হচ্ছেন না, খ্যাতি শেয়ার করতে চান না। যাই হোক, ঢাকার মাজার সম্পর্কে তুমি যদি কিছু জানো তাহলে পরিমলকে জানিও, সে খুশি হবে। তোমার নামও বইয়ে চলে আসতে পারে। আমি বললাম, তাহলে তো স্যার খুবই ভালো হয়, আপনার সঙ্গে কথা বলে এত ভালো লাগছে। এখন যাই। যাও, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। খুব শিগগিরই একটা তারিখ করব, আমি, তুমি আর পরিমল। স্যার কয়েকবার তারিখ ফেলেছেন, আমি নানান অজুহাত দেখিয়ে পাশ কাটিয়েছি। তবে আমি যাব, শয়তানটাকে শিক্ষা দেব। আমার বিশেষ পরিকল্পনা আছে। আচ্ছা, হিমুটাকে কি সঙ্গী করা বাস্তবায়ন করবে? হিমু? শুধু শয়তানটাকে না, আমার সব পুরুষ মানুষকেই শিক্ষা দিতে ইচ্ছে করে। কারণ সব পুরুষের ভিতরেই শয়তান থাকে, ছোট্ট শয়তান, মাঝারি শয়তান, বড় শয়তান। চেহারা দেখে কিছুই বোঝার উপায় নেই। যে যত বড় শয়তান, তার চেহারা ততটাই ভাজা মাছ উল্টে খেতে পারি না টাইপ। মেয়েদের প্রতি মনোভাব একজন রিক্সাওয়ালারও যা, জহির খন্দকারের তা, হার্ভার্ডের ফিজিক্সে পিএইচডিরও তা। পদার্থবিদ্যা মাথা স্বয়ং আইনস্টাইনের একটা জারজ মেয়ে ছিল। মেয়ের নাম লিসাডেল, তার মার নাম ম্যারিক। যেখানে স্বয়ং আইনস্টাইনেরই এই অবস্থা, সেখানে হার্ভার্ডের পিএইচডির কি হবে তা তো বোঝাই যায়। পিএইচডিওয়ালার সঙ্গে আমার দেখা হয় আমার মায়ের স্কুল জীবনের বন্ধু মাজেদা খালার বাসায়। পিএইচডির চেহারা ভাজা মাছ উল্টে খেতে পারি না টাইপ। তিনি আমাকে বললেন, খুকি, তোমার নাম কি? তরুণী মেয়েকে বয়স করা ইচ্ছা করেই খুকি ডাকে, খুশি করার চেষ্টা। আমি বললাম, তুতুরি। তিনি চোখ বড় বড় করে কয়েকবার বললেন, তুতুরি? তুতুরি নাম নিয়ে বাজনা বাজালেন। তারপর বললেন, নামের অর্থ কি? আমি বললাম, অর্থ জানি না। আমি তাকে মিথ্যা কথা বললাম। নামের অর্থ কেন জানবো না? অর্থ অবশ্যই জানি। তুতুরি আমার নিজের দেওয়া নাম, ডিকশনারি দেখে বের করেছি। এর অর্থ সাপুরের বাঁশি। বাঁশি বাজলেই সাপ ফনা তুলে নাচবে। পুরুষ নামধারী সাপ নাচাতে আমার খুবই ইচ্ছে করে। পিএইচডিওয়ালা আমি আমার নামের অর্থ জানি না শুনে বিচলিত হয়ে গেলেন বলে মনে হলো। তিনি বললেন, যিনি নাম রেখেছেন তিনি নিশ্চয়ই জানেন। তোমার বাবা কিংবা মা? আমি বললাম, তারা দুজনেই মারা গেছেন আমার বয়স যখন 7। তাদের নামের অর্থ জিজ্ঞেস করা হয়নি। উনি আরো বিচলিত হলেন এবং বললেন, আমি নামের অর্থ বের করার চেষ্টা করব, তুমি আমার হোটেলের নম্বরে টেলিফোন করে জেনে নিও। এইবার থলের বেড়াল বের হতে শুরু করেছে। হোটেলের টেলিফোন করে জেনে নিও। থলের বেড়াল মুখ খোলা হলো। এরপর বলবে, হোটেলে চলে এসো, গল্প করব। তারপর একদিন বলবে, জানো আজ আমার জন্মদিন, তুমি আজ রাত থেকে যাও, সারা রাত গল্প করব। আমি একদিন পরে হোটেলে টেলিফোন করে বললাম, আমি তুতুরি। তিনি বললেন, তুতুরিকে? এইটা এক ধরনের খেলা। ভাবটা এরকম যেন মনে হয় আমি ভুলে গেছি। আমি বললাম, আপনার সঙ্গে মিসেস মাজেদার বাসায় দেখা হয়েছিল, আপনি আমার নামের অর্থ জানতে চাইলেন, অর্থ বলতে পারলাম না। ও আচ্ছা আচ্ছা, তুমি হলে ডিজাইনের গোল্ড মেডেল পাওয়া আর্কিটেক্ট। আমি তোমার নামের অর্থ বের করেছি, অর্থ হলো সাপুরের বাঁশি। আমি বললাম, কি ভয়ঙ্কর! উনি বললেন, ভয়ঙ্কর কিছু না, সুন্দর নাম। তোমার নাম থেকে আমি একটা আইডিয়া পেয়েছি, এটা শুনলে তোমার ভালো লাগবে। শুনতে চাও? আমি উৎসাহে চিরবির করছি এমন ভঙ্গিতে বললাম, অবশ্যই শুনতে চাই স্যার। উনি বললেন, তুতুরির সঙ্গে মিল রেখে নতুন একটা শব্দ মাথায় এলো, ফুতুরি। আমি ভাবলাম শব্দটা বাংলা ভাষায় ঢুকিয়ে দিলে কেমন হয়। ফুতুরি হবে ফু দিয়ে বাজানো হয় এমন সব বাদ্যযন্ত্রের কমন নেম। আমি বাংলা একাডেমির ডিজিকে এই বিষয়ে একটা চিঠি লিখলাম। আমি অবাক হওয়ার মতো করে বললাম, ডিজি সাহেব কি চিঠির উত্তর দিয়েছেন? না, উনি টেলিফোন করেছিলেন। উনি বললেন, নতুন এই শব্দটা কাউন্সিল মিটিংয়ে তোলা হবে। কাউন্সিল পাশ করলে বাংলা ভাষায় একটা নতুন শব্দ যুক্ত হবে। আমি আনন্দে লাফাচ্ছি এমন ভঙ্গি করে বললাম, স্যার বলেন কি, বাংলা ভাষায় আপনার একটা শব্দ চলে আসছে? মনে মনে বললাম, আষাঢ়ে গল্প বলার জায়গা পাওনি, বাংলা একাডেমির ডিজি শিশি খান, তুমি নতুন শব্দ দেবে আর বাংলা একাডেমির ডিজি তা নিয়ে নেবেন, তাহলে আমি বাদ যাবো কেন? আমি একটা শব্দ দেই, বুতুরি। বুতুরি হলো বদপুরুষ। বাসায় ফেরার পথে ভাবলাম, মাজেদা নামের বোকা মহিলার অবস্থাটা দেখে যাই। সে কি এখনো হাগুর মধ্যে দাঁড়িয়ে আছে? থাকলেই ভালো হয়, উচিত শিক্ষা।
এই মহিলার কারণে তার স্বামী আমাকে পেতনি বলার স্পর্ধা দেখিয়েছে, বাঁশ গাছে পা ঝুলিয়ে বসে থাকতে বলেছে। মাজেদা নামের এই মহিলার উচিত সারা জীবন হাগুর উপর দাঁড়িয়ে থাকা। মাজেদা বেগম: আমি অনেক বদ ছেলে দেখেছি, হিমুর মতো বদ এখনো দেখিনি। ভবিষ্যতে কোনোদিন দেখবো তাও মনে হয় না। আরে, তুই দেখছিস আমি হাগুর উপর দাঁড়িয়ে আছি, সাবান পানি আনতে গিয়ে উধাও হয়ে গেলি। মেয়েটার সঙ্গে গেছে, আমি নিশ্চিত এখন হিমুর পিছন পিছন মেয়েটাও ঘুরছে। হিমু তাকে জাদু করে ফেলেছে। হিমুর কাজই হলো জাদু করা, আমাকেও জাদু করেছে। জাদু না করলে আমি তাকে প্রশ্রয় দেই? রাজ্যের ধুলোবালি মেখে পথে পথে হাঁটে, এই নোংরা পা নিয়ে আমার ঘরে ঢোকে। আমি তো কখনো বলি না যা বাথরুম থেকে পা ধুইয়ায়, বরং বলি নাস্তা খেয়ে এসেছিস, যা যা খাবার টেবিলে বস। কি খাবি বল? দুধ কলা দিয়ে পুষলেও কালসাপই থাকে। আচ্ছা, বাংলাদেশের মানুষদের কি কোনো কাজকর্ম নেই? তোরা আমার চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে আছিস কেন? একজন নোংরার মধ্যে দাঁড়িয়ে আছে, এটা দেখার মতো কি আছে? তোরা কি জীবনেও হাগু দেখিস নাই? প্রতিদিন তো বাথরুমে যাস, নিজের হাগু দেখিস না? ঠিক আছে, দাঁড়িয়ে আছিস, দাঁড়িয়ে থাক, চুপচাপ থাক। নানান রঙের কথা বলার দরকার কি? একজন চোখ মুখ শুকনা করে পাশের জনকে বলল, খালাম্মা কাঁচা গুর উপর দাঁড়ায় আছেন। আরে বদের বাচ্চা, কাঁচা গু পাকা গু আবার কি? থাপড়ানো দরকার। আমি দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি। হিমুর দেখা নাই, তুতুরিরও দেখা নাই। আমি এখন করবোটা কি? শরীর উল্টে বমি আসছে। বমি করলে আমার চারপাশের পাবলিকদের সুবিধা হয়, তারা আরো মজা পায়। বাংলাদেশের মানুষদের মজার খুবই অভাব। যখন বুঝলাম বদ হিমু আর ফিরবে না, তখন লজ্জা অপমান ভুলে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। গোপনে বাথরুমে ঢুকলাম, গোপনে বাথরুমে ঢুকবো, গোপনে বের হয়ে আসবো। মনে মনে বলছি যে আল্লাহ পাক, মানুষটার সঙ্গে যেন দেখা না হয়, দরজা যেন খোলা পাই। যদি দেখি দরজা খোলা, যদি দেখি মানুষটার সঙ্গে সঙ্গে দেখা না করে বের হয়ে আসতে পারি, তাহলে একটা মুরগি সদকা দেব, 3জন ফকির খাওয়াবো। দরজা খোলা ছিল। ঘরে ঢুকে অবাক হয়ে দেখি মানুষটা ইজি চেয়ারে কাত হয়ে আছে। গড়গড় শব্দ হচ্ছে। হার্ট অ্যাটাক নাকি? আমি বললাম, তোমার কি হয়েছে? সে জবাব দিতে পারলো না, গোঙানির মতো শব্দ করলো। তার সারা শরীর ঘামে ভেজা, মাথায় হাত দিয়ে দেখি মাথা বরফের মতো ঠান্ডা। আমি তাকে কিভাবে হাসপাতালে নিয়ে গেলাম তা বুঝতে পারলাম না। মহাবিপদের সময় সব কিছু এলোমেলো হয়ে যায়। মোবাইল ফোন খুঁজে পাওয়া যায় না, হাসপাতালে টেলিফোন নম্বর যে খাতায় লেখা থাকে সেই খাতাও খুঁজে পাওয়া যায় না। ঘরে তখন শুধু ক্যাশ টাকা থাকে না, ড্রাইভার বাসায় থাকে না, আর থাকলেও গাড়ি স্টার্ট নেয় না, গাড়ির চাবি লক হয়ে যায়। হাসপাতালের ডাক্তাররা জমে মানুষের টানাটানি করার মতোই করলো। নতুন নতুন ঔষধপত্র বের হওয়ায় জমের শক্তি কমে গেছে। এক সময় ডাক্তার বলল, মনে হয় বিপদ কেটে গেছে, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে গেল। আর 10 মিনিট দেরি হলে রোগী বাঁচানো দুঃসাধ্য ছিল। আপনার হাজব্যান্ড ভাগ্যবান মানুষ, হ্যাপারিন নামের ড্রাগটা খুব কাজ করেছে। হঠাৎ মনে হলো হিমু সাবান পানি নিয়ে আসে নাই বলে মানুষটা বেঁচে গেল। হিমু কি কাজটা জেনে শুনেই করেছে? ফুটপাতে কাঁচা গুয়ে পাড়া না পড়লে আমি চলে যেতাম, মানুষটা হার্ট অ্যাটাক করে মরে পড়ে থাকতো। মানুষটার বেঁচে থাকার পিছনে ফুটপাতে হাগুর গুঁড়ো বিরাট ভূমিকা রয়েছে। এই দুনিয়ার অদ্ভুত হিসাব নিকাশ কি থেকে যে কি হয় কে জানে। আমি সিসিউর সামনে বেঞ্চিতে বসা। রাত 3-4 মতো বাজে। ডাক্তার এসে বলল, আপনার হাজব্যান্ডের জ্ঞান ফিরেছে, আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছে। আমি মানুষটার দিকে তাকিয়ে আছি। মানুষটা এমন অদ্ভুত চোখে তাকাচ্ছে, কি যেন মায়া লাগছে। সে ক্ষীণ গলায় বলল, মাজেদা ভালো আছো? আমি বললাম, আমি যে ভালো আছি তা তো দেখতেই পাচ্ছ, তুমি কেমন আছো? সে বলল, বুকের ব্যথাটা নাই। আমি বললাম, কথা বলতে হবে না, চোখ বন্ধ করে ঘুমাও। সে বলল, মরে টরে যদি যাই, একটা কথা তোমাকে বলা দরকার। তুমি এটা জানো না, যে অ্যাপার্টমেন্টে আমরা থাকি সেটা তোমার নামে কেনা। উত্তরাতে আরেকটা অ্যাপার্টমেন্ট আছে, সেটাও তোমার নামে কেনা। তোমাকে বলা হয় নাই, সরি। এখন চুপ করো তো, শুনলাম। সে বলল, তোমার অ্যাপার্টমেন্টের টেয়াল ভেঙে কি করতে চাও করবে, আমার বলার কিছু নেই। ওই মেয়ে তুতুরি না কি যেন নাম, তাকে কাজ শুরু করতে বলো। তোমার শরীর কি এখন যথেষ্ট ভালো বোধ করছো? শুধু স্মেল সেন্সে সমস্যা হয়েছে। তুমি যে সেন্ট মাখো তার গন্ধ পাচ্ছি না, তোমার গা থেকে কঠিন গুইয়ের গন্ধ পাচ্ছি। মানুষটার কথা শুনে মনে পড়লো আমি নোংরা পায়ে ছোটাছুটি করেছি, এখন পর্যন্ত পা ধোয়া হয়। আমার ইচ্ছা ছিল সারা রাতি মানুষটার বিছানার পাশে দাঁড়িয়ে থাকা, সম্ভব হলো না, আমাকে বের করে দিল। বারান্দায় এসে দেখি হিমু বদটা দাঁড়িয়ে আছে,
হাতে নতুন কেনা গামছা, লাইফবয় সাবান, একটা স্যাভলন। হিমু বলল, পা নিশ্চয়ই এখনো পরিষ্কার হয়নি, তোমার গা থেকে খোলা পায়খানার গন্ধ আসছে। আমি বললাম, তুই জীবনে কখনো কোনোদিন 1 সেকেন্ডের জন্য আমার সামনে পড়বি না, আমি তোকে ত্যায্য করলাম। হিমু নির্বিকার গলায় বলল, খালু সাহেবের অবস্থা এখন কি তাই বলো, সে স্টেবল? আমি বললাম, আমার সঙ্গে কোনো কথা বলবি না, চুপ হারামজাদা। হিমু হেসে ফেলল। আচ্ছা, একজন পুরুষ মানুষ এত সুন্দর করে কিভাবে হাসে? আমাকে বলতে ইচ্ছে করছে, কাছে আয়, মাথায় চুমু দিয়ে তোকে আদর করে দিই। তা না বলে বললাম, গো টু হেল, আমার স্বামীর কাছ থেকে শোনা বাক্য। হিমু আবারও আগের মতো সুন্দর করে হাসল। স্যারের ঘরের দরজা সামান্য ফাঁকা হয়ে আছে, ভিতরে কি হচ্ছে বাইরে থেকে উকি দিয়ে দেখা যায়। আমি উকি দিতেই বল্টু স্যার বললেন, হিমু প্লিজ গেট ইন। স্যার যেভাবে বসে আছেন, আমাকে তার দেখার কথা না। তার সামনে আয়নাও নেই যে সে আমাকে দেখবেন। সব মানুষই কিছু রহস্য নিয়ে জন্মায়। আমি ঘরে ঢুকতেই স্যার বললেন, গত রাতে অকল্পনীয় এক ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে মন দিয়ে শোনো। ঘুমোতে গেছি রাত 10টা 21 মিনিটে, সঙ্গে সঙ্গে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমি ইলেকট্রন হয়ে গেছি। কি হয়ে গেছেন? ইলেকট্রন চেনো না? চিনি। ইলেকট্রন হয়ে নিউক্লিয়াসের চারিদিকে ঘোরাঘুরি করছি। আমি বললাম, আপনার তো তাহলে ভয়ঙ্কর অবস্থা। বল্টু ভাই বললেন, ভয়ঙ্কর অবস্থা তো বটেই, তবে আমি কণা হিসেবে ছিলাম না, তরঙ্গ হিসেবে ছিলাম। ইলেকট্রন হওয়ার পর আপনার ঘুম ভাঙলো? না, আমি সারা রাত ইলেকট্রন হিসেবেই ছিলাম। এখানে ওখানে ছোটাছুটি করছি, বর্ণনাস্থা। কখনো যে বিছানায় শুয়েছিলাম তার খাটে ঢুকে যাচ্ছি। একবার আয়নায় ঢুকে নিজের মিরর ইমেজ দেখলাম। বলেন কি? অদ্ভুত তো, অদ্ভুতের অদ্ভুত। আমি নতুন নতুন জায়গায় যাচ্ছি আর মুখে বলছি অনিকেত। অনিকেত আবার কি? বাংলা শব্দ, ডিকশনারি ছিঁড়ে ফেলেছি বলে মানে জানতে পারছি না। আমি আনন্দিত ভঙ্গিতে বললাম, ইলেকট্রন বাংলা ভাষায় কথা বলে জেনে ভালো লাগছে। যাই হোক, স্যার কি সকালের নাস্তা খেয়েছেন? 1 মগ ব্ল্যাক কফি খেয়েছি। ঘুম ভাঙার পর থেকে আমি চিন্তায় অস্থির, ব্রেকফাস্ট করব কি। আমি বললাম, যে যে লাইনে থাকে তার স্বপ্নগুলি সেই লাইনেরই হয়। মাছ যে বিক্রি করে তার বেশিরভাগ স্বপ্ন হয় মাছ নিয়ে, রুই মাছ, পুঁটি মাছ, বোয়াল মাছ। আপনি ইলেকট্রন প্রোটন নিয়ে আছেন, এই জন্য ইলেকট্রন প্রোটন স্বপ্ন দেখছেন। বোকার মতো কথা বলবে না হিমু। আমি ইলেকট্রন প্রোটন স্বপ্নে দেখছি না, আমি ইলেকট্রন হয়ে যাচ্ছি। মাছওয়ালা কখনো স্বপ্ন দেখে না যে সে একটা বোয়াল মাছ হয়ে গেছে। বলো, সে দেখে? সে সম্ভাবনা অবশ্যই কম। ইলেকট্রন হয়ে যাওয়া যে কি ভয়ঙ্কর তা তুমি বুঝতে পারছো না, চিন্তা করতে পারবে না। আমি একটা ওয়েব ফাংশন হয়ে গেছি। ওয়েব ফাংশন কি জানো? জি না স্যার। কাগজ কলম আনো, চেষ্টা করে দেখি তোমাকে বোঝাতে পারি কিনা। জটিল অঙ্ক আমার মাথায় ঢুকবে না স্যার। বোকার মতো কথা বলবে না। অঙ্ক মোটেও জটিল জিনিস না, অঙ্ক খুবই সহজ। অঙ্কের পিছনে কিছু ধারণা জটিল। পরবর্তী আধা ঘন্টা আমি অনেক রকম অঙ্ক দেখলাম। স্যার খাতায় অনেক আঁকিবুকি করে একসময় নিজের অঙ্ক নিজেই অবাক হয়ে বললেন, এটা কি? আমি বললাম, কোনটা কি? স্যার জবাব দিলেন না, নিজের অঙ্কের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। তিনি এতক্ষণ আমাকে অঙ্ক বোঝাচ্ছিলেন না, নিজেকেই বোঝাচ্ছিলেন। আমি বললাম, স্যার আপনার মাথার গিট্টু আধা গিট্টুর রূপ নিচ্ছে, চলুন গিট্টু ছুটানোর ব্যবস্থা করি। কিরামত চাচার কাছে যাবেন? স্যার লেখা থেকে চোখ না তুলে বললেন, কার কাছে যাব? কিরামত চাচার কাছে। উনি হাসি থামাশা করে আপনার মাথার গিট্টু ছুটিয়ে দেবেন। আপনাকে তার কথা আগেই বলে রেখেছি। স্যার বললেন, আমি একটা বিষয় নিয়ে চিন্তা করছি, এখন আমাকে বিরক্ত করবে না। জি আচ্ছা স্যার। চুপ করে বসে থাকো, নড়বে না। আমি চুপ করে বসে আছি। স্যারের হাতে কলম, তিনি কলম দিয়ে কিছু লিখতে যাচ্ছেন, আবার না লিখে কলম হাতে সরে আসছেন। আমি মোটামুটি মুগ্ধ হয়েই তার কলম ওঠানামা দেখছি। হিমু, তুমি অধ্যাপক ফাইনম্যানের নাম শুনেছ? জি না স্যার। তিনি ইলেকট্রন নিয়ে ডিরাকের মূল কাজ পরীক্ষা করতে গিয়ে অদ্ভুত একটা বিষয় দেখতে পান। তিনি ডিরাকের সমীকরণ সময়ের প্রবাহ উল্টো করে দেখলেন। সমীকরণ যে রূপ নেয়, ইলেকট্রনের চার্জ উল্টে দিলেও একই রূপ নেয়। অদ্ভুত না? আপনি যখন বলছেন অবশ্যই অদ্ভুত। আমি বলবো কেন? প্রফেসর ফাইনম্যান নিজেই বলেছেন অদ্ভুত। জি জি, বুঝতে পেরেছি। কেন অদ্ভুত সেটা বুঝতে পেরেছ? জি না স্যার। অদ্ভুত কারণ এই সমীকরণের সমাধান বলছে ইলেকট্রন সময়ের উল্টো দিকে চলে যাচ্ছে। স্যার বলেন কি? তুমি স্যার বলেন কি বলে যেভাবে চিৎকার করলে, তা থেকে পরিষ্কার বুঝতে পারছি তুমি কিছুই বুঝতে পারছো না। অবশ্যই তোমাকে দোষ দিচ্ছি না, অবস্ট্রাক্ট বিষয় বোঝা যায় না। তুমি কি আমার একটা উপকার করবে? অবশ্যই করব।
দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে? তুতুরি নামের একটা মেয়ে কিছুক্ষণের মধ্যেই আমার এখানে আসার কথা, সে যেন আসতে না পারে। আমি বললাম, দরজা বন্ধ করে সাইনবোর্ড ঝুলিয়ে দেই, ডোন্ট ডিস্টার্ব। আমার ক্লোস্ট্রোফোবিয়া আছে, সব সময় দরজা জানালা কিছুই খোলা রাখি। মূল দরজা বন্ধ করা যাবে না। রুমের টেলিফোন লাইনটা কেটে দাও, জটিল সময়ে টেলিফোন বেজে উঠলে সব এলোমেলো হয়ে যাবে। আমি দরজার বাইরে তুতুরির অপেক্ষা করছি। দরজার ফাঁক দিয়ে স্যারের দিকেও নজর রাখছি। স্যার কলম হাতে ওঠানামা করেই যাচ্ছে। কলম এখনো কাগজে স্পর্শ করেনি, কে জানে কখন করবে। দেখা যাবে সারাদিন ওঠানামা করে তিনি রাতে ঘুমোতে গিয়ে আবার ইলেকট্রন হয়ে যাবেন। ইলেকট্রন হয়ে সময়ের উল্টো দিকে চলে যাবেন। তুতুরি দরজার বাইরে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে খুবই অবাক হলো। বল্টু ছাড়ের সঙ্গে আমার সম্পর্কের বিষয়টা সে মনে হয় জানে না। তুতুরি বলল, আপনি এখানে কি করছেন? আমি বললাম, যা বলার ফিস ফিস করে বলুন, গলা উঁচিয়ে কথা বলা নিষেধ। কার নিষেধ? স্যারের নিষেধ। স্যার কাল রাতে ইলেকট্রন হয়ে গিয়েছিলেন, এখন অবশ্যই স্বাভাবিক অবস্থায় আছেন, তবে কতক্ষণ স্বাভাবিক থাকেন কে জানে, হয়তো আবার ইলেকট্রন হয়ে দরজা দিয়ে বের হয়ে সময়ের বিপরীতে চলে যাবেন। সময়ের বিপরীতে যাওয়া স্যারের জন্য সুখকর না। তুতুরি চোখ কপালে তুলে বলল, হরবর কি যে বলছেন, যা বলার পরিষ্কার করে বলুন। আমি বললাম, বিজ্ঞানের জটিল কথা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারবো না, চলুন কোথাও বসে চা খেতে খেতে বলি। 1000 টাকার নোট কি আপনার কাছে আরো আছে? তুতুরি বেশ কিছু সময় আমার চোখে চোখ রেখে একসময় বলল, আছে। চায়ের দোকানের সামনে আমাদের একটা টুল দেওয়া হয়েছে। টুলটা লম্বায় খাটো, দুজনের বসতে সমস্যা হচ্ছে, গায়ের সঙ্গে গা লেগে যাচ্ছে। তুতুরির অস্বস্তি হচ্ছে দেখে আমি চায়ের কাপ হাতে দাঁড়িয়ে গেলাম। তুতুরির দিকে তাকিয়ে বললাম, আরাম করে বসো। তুতুরি বলল, আপনি আবার তুমি করা শুরু করেছেন। আমি বললাম, সরি, আপনি তুমি চক্র ভরে গিয়েছিলাম, আর ভুল হবে না। তুতুরি বলল, আপনি কি আপনার মাজেদা খালার খোঁজ নিয়েছিলেন? নিয়েছিলাম, তবে তার সঙ্গে কথাবার্তা বলা হয়নি। তিনি আমাকে ত্যায্য করেছেন। ত্যায্য করেই ক্ষান্ত হয়নি, আমাকে হারামজাদাও বলেছেন। আপনি মনে হয় তাতে খুশি? হ্যাঁ, খুশি। কেন খুশি তা কি জানতে পারি? আমি দার্শনিকের ভঙ্গিতে বললাম, একজন মানুষের অনেক পরিচয় থাকে, মানুষ নিজেও সব পরিচয় সম্পর্কে জানে না। যে যত বেশি জানে ততই তার জন্য মঙ্গল। আমার জন্য একজন হারামজাদাও আছেন, এটা জেনে ভালো লাগলো। হারামজাদা ছাড়া আপনার ভিতরে আর কি আছে? সেটা আমার বলা ঠিক হবে না, আমার আশেপাশে যারা আছে তারা বলবে। তুতুরি বলল, আমি আপনার বিষয়ে মাজেদা খালার কাছে জানতে চেয়েছিলাম। কি বলেছেন? আপনার খালার ধারণা আপনি অলৌকিক ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছেন। ভুয়া কথা। তুতুরি বলল, আমি জানি ভুয়া কথা। মানুষ কোনো অলৌকিক ক্ষমতা নিয়ে আসে না, দুষ্টুমি করার ক্ষমতা নিয়ে আসে, কুকর্ম করার ক্ষমতা নিয়ে আসে। আপনি নিশ্চয়ই অনেক কুকর্ম করেছেন। আমি বললাম, এখনো করিনি, তবে করব। একজনকে জন্মের শিক্ষা দেব, সে তো কুকর্মের মতোই। কাকে শিক্ষা দেবেন? আপনার পরিচিত একজনকে। তুতুরি অবাক হয়ে বলল, সে কে? এখনো বুঝতে পারছি না সে কে। ভাষা ভাবে মনে হচ্ছে সে তোমার অঙ্কের শিক্ষক। সরি, তুমি করে বলেছি। তুতুরি বেশ কিছু সময় চুপ করে থেকে বলল, আমার এই শিক্ষকের কথা আপনাকে কে বলেছে? নিশ্চয়ই কেউ না কেউ বলেছে। আপনি অলৌকিক ক্ষমতা বিষয়টা জেনেছেন, আমি মরে গেলেও এটা বিশ্বাস করব না। আমি বললাম, খামাখা কেন বিশ্বাস করবে? পৃথিবী অবিশ্বাসীদের জন্য উত্তম বাসস্থান। তুমি বরং 1 প্যাকেট সিগারেট কিনে দাও হুজুরের জন্য, নিয়ে চলে যাই। তুতুরি বলল, সিগারেট আমি আপনাকে কিনে দিচ্ছি, তার আগে প্লিজ বলুন কোত্থেকে জেনেছেন, কে বলেছে আপনাকে? তুমি বলেছ। আমি কখন বললাম? মনে মনে বলেছ। আমি মনে মনে বলা কথা হঠাৎ বুঝতে পারি। এই মুহূর্তে আমি মনে মনে কি বলছি বলুন তো? তুমি মনে মনে বলছো, হিমু নামের মানুষটা ভয়ঙ্কর এক শয়তান, তার কাছ থেকে সব সময় 100 হাত দূরে থাকতে হবে। তুমি 1 প্যাকেট সিগারেট কিনে দাও, আমি 100 হাত দূরে চলে যাচ্ছি। আপনি তো আমাকে কনফিউজ করে দিচ্ছেন। আমি বললাম, কনফিউজ অবস্থায় থাকা ভালো। প্রকৃতি চায় না আমরা কোনো বিষয় নিয়ে পুরোপুরি চিন্তিত হই। হাইজেনবার্গের কথা নিশ্চয়ই জানো, ব্যাখ্যা করব? তুতুরি বলল, আপনাকে আর কিছু ব্যাখ্যা করতে হবে না, সিগারেট কিনে দিচ্ছি, বিদায় হন। হুজুরের সামনে সিগারেট প্যাকেট রাখতেই হুজুর বললেন, অজু করে ফেলো, আসরের নামাজের ওয়াক্ত হয়েছে। অজুর নিয়মকানুন জানো তো? কঠিন নিয়ম, 19-20 হলে কিন্তু নামাজ হবে না। আমাকে দেখো, না পাই তারপরও অজুর পা যেখানে ছিল সেখানেই ধুই, পায়ের আঙুলের ফাঁকে পানি দিই,
আমি বললাম, হুজুর দুপুরে কিছু খেয়েছেন? হুজুর বললেন, না, খাওয়া দাওয়ায় সমস্যা হচ্ছে, এই জন্য গত রাতে নিয়ত করে রোজা রেখে ফেলেছি। রোজা রাখায় খাওয়া দাওয়ার সমস্যা কিছু কমলো, আবার সোয়াবের খাতায় সোয়াব জমা পড়লো। কাজটা ভালো করেছি না? অবশ্যই ভালো করেছেন। সিগারেট ধরাচ্ছেন কেন? রোজা নষ্ট হবে না? ধোঁয়া জাতীয় কিছুতেই রোজা নষ্ট হয় না। গাড়ির ধোঁয়া নাকে গেলে রোজা নষ্ট হয় না, ফুলের গন্ধ নাকে গেলেও রোজা নষ্ট হয় না। এমন কোনো মাসালা আছে? এটা আমার মাসালা, চিন্তা ভাবনা করে বের করেছি। এখন বাবা যাও, এক কাপ চা এনে দাও। চা খেলে রোজা ভাঙবে না? চায়ের গন্ধটা নাকে নিব, চায়ের গন্ধের সঙ্গে সিগারেট খাবো। আরেকটা মাসালা শোনো, তৃপ্তির সাথে কিছু খেলেও রোজায় সোয়াব লেখা হয়। আপনি তো হুজুর প্রচুর সোয়াব জমা করে ফেলেছেন। হুজুর বলেন, তা করেছি, এক জীবনে একটা বড় সোয়াব করাই যথেষ্ট। ব্যাংকে টাকা যেমন বাড়ে, আল্লাহর ব্যাংকে সোয়াবও বাড়ে। লাইলাতুল কদরে আল্লাহ পাক সব জমা সব ডবল করে দেন। বিরাট সোয়াব একটা করেছি যৌবন বয়সে। কি সোয়াব এটা বলা যাবে না। সোয়াবের গল্প করলে আল্লাহ পাকের সঙ্গে সঙ্গে সব অর্ধেক করে দেন। দুইজনের সঙ্গে গল্প করলে সোয়াবের অবশিষ্ট থাকে 4/1 অংশ। তিনজনের সঙ্গে গল্প করলে থাকে 8/1 অংশ। আপনি কারো কাছে কি এই সোয়াব বলেন নাই? না, সোয়াব যতটুকু করেছি সবটা আল্লাহ পাকের দরবারে জমা আছে, প্রতি বছর বাড়তেছে। যাও বাবা, চাটা নিয়ে আসো, তৃপ্তি করে সিগারেট খেয়ে আরেকটা সোয়াব হাসিল করি। যা করে তৃপ্তি পাওয়া যায় তাতেই সোয়াব।